স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ গভীর বিশ্লেষণে। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আসলে আমাদের প্রতিদিনের এই যে ছুটে চলা তার একেবারে বিপরীত মেরুর একটা অনুভূতি। হ্যাঁ, প্রতিদিনের ব্যস্ততা আর কোলাহলের মাঝে আমরা তো আসলে থেমে নিজের দিকে তাকানোর সময়টাই পাই না। একদমই তাই। আর আজকের এই আলোচনার কেন্দ্রে যে লেখাটি রয়েছে তার শিরোনাম হলো একা হতে চাই। এটি আকারে খুব ছোট একটা রচনা বা কবিতাও বলতে পারি, কিন্তু এর ভেতরের দর্শনটা অত্যন্ত গভীর। ভীষণ গভীর। এটি মূলত বাহ্যিক জগতের চাকচিক্যের সাথে মানুষের ভেতরের এক অদ্ভুত শূন্যতা এবং অস্তিত্বের সংকটের একটা মনস্তাত্ত্বিক সংঘাত তুলে ধরেছে। ঠিক, তো এই সংঘাতের বিষয়টা রচনার একেবারে শুরুতেই যেভাবে তুলে ধরা হয়েছে সেটা বেশ চমকে দেওয়ার মতো। প্রথম লাইনগুলোতেই একটা তীব্র বৈপরীত্য। হ্যাঁ, ওই শ্মশানের নির্জনতা আর বৈঠকখানার আরামকেদারা। হ্যাঁ, বলা হচ্ছে অমাবস্যার অন্ধকার রাতে শ্মশানের নির্জনতায় প্রিয়জনের শীতল লাশের পাশে বসে বা বহুমূল্যে সজ্জিত বৈঠকখানার আরাম কেদারায়। একটু ভেবে দেখলে শ্মশানের মতো চরম একটা শোকাবহ জায়গার সাথে এই ড্রয়িং রুমের সবচেয়ে দামি সোফার তুলনাটা কি একটু বেশিই চরমপন্থী মনে হয় না? আপাতদৃষ্টিতে দেখলে চরমপন্থী মনে হতেই পারে। একজন মানুষ শ্মশানে বসে জীবনের নশ্বরতা নিয়ে ভাববে, সেটা খুব স্বাভাবিক। সেটাই তো। কিন্তু নিজের ড্রয়িং রুমের ওই নরম গদিতে বসেও ঠিক একই রকম শূন্যতা অনুভব করার বিষয়টা কি অতিরঞ্জিত? এখানেই আসলে লেখকের মূল মুনশিয়ানা। মনস্তাত্ত্বিক দিক থেকে এটা বাস্তব বলছেন? একেবারেই বাস্তব। আমরা সাধারণত ভাবি যে মানুষের ভেতরের শূন্যতা বোধ হয়তো তার চারপাশের পরিবেশের ওপর নির্ভর করে। আমরা ধরে নিই দুঃখ বা শোকের পরিবেশেই মানুষ জীবন নিয়ে প্রশ্ন তোলে। কিন্তু লেখক শ্মশানের সমান্তরালে বহুমূল্যে সজ্জিত বৈঠকখানার কথা বলছেন। ঠিক স্বাচ্ছন্দ্য মানুষের ভেতরের শূন্যতাকে ঢাকতে পারে না। একদম। নরম গদির আরামকেদারা শরীরকে হয়তো সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য দিতে পারে, কিন্তু তা মনের ভেতরের শূন্যতাকে এক বিন্দুও ভরাতে পারে না। একাকিত্বের তো কোনো নির্দিষ্ট ভূগোল নেই। বিষয়টা অনেকটা আধুনিক শহরের একাকিত্বের মতো শোনাচ্ছে। চারদিকে অনেক মানুষ, অনেক আলো, দামি রেস্তোরাঁ, কিন্তু তার মাঝখানে বসেও কেউ একজন সম্পূর্ণ একা অনুভব করতে পারে। ঠিক তাই। আর এই যে আরামকেদারায় বসে থাকার দৃশ্যটা, এটা আমাদের সফলতার একটা প্রতীকী রূপ। আমরা সারা জীবন পরিশ্রম করি ওই আরামকেদারাটা কেনার জন্য, ওই বিলাসবহুল বৈঠকখানাটা সাজানোর জন্য। আর সেখানে পৌঁছনোর পর যখন দেখা যায় যে ভেতরের হাহাকারটা আগের মতোই রয়ে গেছে, তখন সেই ধাক্কাটা সামলানো খুব কঠিন হয়ে দাঁড়ায়। ঠিক এই কারণেই শ্মশানের সাথে বৈঠকখানার তুলনাটা এত প্রাসঙ্গিক। শ্মশানে আমরা প্রিয়জনকে হারাই, আর ওই দামি আরামকেদারায় বসে আমরা অনেক সময় নিজেদের হারিয়ে ফেলি। খুব সুন্দর বলেছেন। দুটো জায়গাতেই একটা অদ্ভুত নিস্তব্ধতা আছে। শ্মশানের নিস্তব্ধতা আসে মৃত্যু থেকে, আর বৈঠকখানার নিস্তব্ধতা আসে জীবনের ইঁদুর দৌড় থামার পর তৈরি হওয়া এক ধরনের ক্লান্তি থেকে। যখন চারপাশে পাওয়ার মতো আর কিছু বাকি থাকে না। হ্যাঁ, বা যা কিছু পেয়েছি তা যখন আর আনন্দ দিতে পারে না, তখন সেই আরামকেদারাটাই একটা মানসিক শ্মশানে পরিণত হয়। এই যে জীবনের ইঁদুর দৌড় থামার পরের কথা বললেন, রচনার পরবর্তী অংশে ঠিক এই জায়গাটাতেই আঘাত করা হয়েছে। বলা হচ্ছে সারাদিনের দেনা পাওনার হিসাব চুকিয়ে চুপ করলেই অদ্ভুত অস্বস্তি ঘিরে ধরে। হ্যাঁ, এই অংশটা খুব ইন্টারেস্টিং। এই দেনা পাওনার হিসাব বলতে তো শুধু আর্থিক লেনদেনের কথা বোঝানো হয়নি, তাই না? সারাদিন আমরা যে সামাজিক ভূমিকাগুলো পালন করি, অফিসে বসের সাথে, বাড়িতে পরিবারের সাথে, এই সব কিছুরই একটা চাপ থাকে। কিন্তু দিনের শেষে যখন এই হিসাব নিকাশগুলো আর থাকে না, তখনই কেন এই অদ্ভুত অস্বস্তিটা শুরু হয়? কারণ এই দেনা পাওনার হিসাব বা সারাদিনের এই অন্তহীন ব্যস্ততা আসলে আমাদের জন্য একটা মানসিক বর্ম বা ঢাল হিসেবে কাজ করে। আমরা সচেতনভাবে হোক বা অবচেতনভাবে নিজেদের সবসময় কোনো না কোনো কাজের মধ্যে ডুবিয়ে রাখতে পছন্দ করি। কাজ আমাদের একটা সাময়িক উদ্দেশ্য দেয় বলে। ঠিক তাই। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আমাদের মস্তিষ্ক জানে তাকে কি করতে হবে, কিন্তু যখনই কাজ শেষ হয়, চারপাশটা চুপ হয়ে যায়, তখন মস্তিষ্ক তার সেই সাময়িক উদ্দেশ্যটা হারিয়ে ফেলে। এই নীরবতাটাই মানুষের জন্য সবচেয়ে ভয়ঙ্কর। আধুনিক যুগে আমরা কেন মাঝরাতে ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রিনে চোখ আটকে রাখি? এটাও কি তারই একটা অংশ? একদম। কারণ আমরা এই নীরবতাকে ভয় পাই। আমরা চাই না আমাদের মস্তিষ্ক এমন কোনো প্রশ্ন করার সুযোগ পাক যার উত্তর আমাদের জানা নেই। কিন্তু যখনই সব কোলাহল থামে,
তখনই সেই ঢালটা সরে যায় এবং মানুষ নিজের মুখোমুখি দাঁড়াতে বাধ্য হয়। আর এই নিজের মুখোমুখি হওয়ার অস্বস্তিটাই রচনায় খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে। এবং এই অস্বস্তিটা শুধু মনের ভেতরেই আটকে থাকে না। হ্যাঁ, এটা রীতিমতো শারীরিক একটা রূপ নেয়। রচনার এই লাইনটা নিয়ে একটু কথা বলা দরকার। একা হলেই হাওয়া বদলে যায়, কেন প্রশ্নের বীজ রক্তে মিশে রক্তচাপ বাড়িয়ে দেয়। এটা অস্তিত্বের সংকটের একটা নিখুঁত রূপক। আমরা সাধারণত উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশারকে একটা শারীরিক রোগ হিসেবে দেখি, কিন্তু এখানে লেখক বলছেন যে অস্তিত্বের সংকট বা এই কেন প্রশ্নটা রক্তে মিশে গিয়ে রক্তচাপ বাড়িয়ে দিচ্ছে। একটা দার্শনিক প্রশ্ন কিভাবে মানুষের শরীরে প্যানিক অ্যাটাকের মতো একটা অবস্থা তৈরি করতে পারে, সেটা বেশ ভাবনার বিষয়। এটা আসলে আধুনিক অ্যাংজাইটি বা উদ্বেগের একটি খুব নিখুঁত চিত্রায়ন। যখন মস্তিষ্ক কাজ থেকে বিরতি পায় এবং চারপাশ শান্ত হয়, তখন এই কেন প্রশ্নের বীজটা ডালপালা মেলতে শুরু করে। আমি কেন এই কাজটা করছি? কার জন্য এই নিরন্তর ছুটে চলা? এই সম্পর্কগুলোর আসলে অর্থ কী? এই প্রশ্নগুলোর কোনো সহজ বা নির্দিষ্ট উত্তর আমাদের জানা নেই। আর মানব মস্তিষ্ক এমনভাবে তৈরি যে সে সবসময় অনিশ্চয়তাকে ভয় পায়। যখন আমরা জীবনের মূল উদ্দেশ্য খুঁজে না পেয়ে দিশেহারা বোধ করি, তখন মস্তিষ্ক সেই দার্শনিক সংকটকে একটা বাস্তবিক হুমকি হিসেবে গ্রহণ করে। ফলে শরীরে অ্যাড্রেনালিন হরমোন ক্ষরণ হতে শুরু করে, হার্টবিট বেড়ে যায় এবং রক্তচাপ বৃদ্ধি পায়। এটি প্রমাণ করে যে মানুষের মানসিক শূন্যতা এবং শারীরিক অস্তিত্ব একে অপরের সাথে কতটা গভীরভাবে যুক্ত। অস্তিত্বের সংকট কেবল কোনো বইয়ের পাতার বিমূর্ত ধারণা নয়, এটি রীতিমতো আমাদের স্নায়ুতন্ত্রকেই আঘাত করতে পারে। আর এই তীব্র মানসিক এবং শারীরিক চাপের পর মানুষের স্বাভাবিক প্রবৃত্তি কি হতে পারে? খুব সোজা উত্তর, পালানো। রচনায় ঠিক এই বিষয়টাকেই তুলে ধরা হয়েছে অত্যন্ত সরাসরি ভাষায়। বলা হচ্ছে, পালাতে চাই, জীবনভর সঞ্চিত জঞ্জাল ফেলে দূরে কোথাও চলে যেতে চাই। এই পলায়ন বৃত্তিটা খুব স্বাভাবিক একটা প্রতিক্রিয়া। কিন্তু এখানে একটা শব্দ আমাকে খুব আটকে দিয়েছে, জঞ্জাল। মানুষ তো সারা জীবন ধরে অনেক কষ্ট করে সম্পদ, সম্পর্ক, খ্যাতি সঞ্চয় করে। সেগুলোকে সরাসরি আবর্জনা বা জঞ্জাল বলাটা কি একটু বেশি নৈরাশ্যবাদী দৃষ্টিকোণ হয়ে যাচ্ছে না? নৈরাশ্যবাদী মনে হলেও এর পেছনের মনস্তত্ত্বটা বোঝা জরুরি। আমরা সারা জীবন ধরে যা কিছু সঞ্চয় করি, তা ব্যাংক ব্যালেন্স হোক, কেরিয়ারের পদবি হোক বা সমাজের চোখে একটা নিখুঁত ভাবমূর্তি হোক, আমরা ভাবি এগুলো আমাদের জীবনের সম্পদ। এই সম্পদগুলো দিয়ে আমরা আমাদের চারপাশে একটা দুর্গের মতো তৈরি করি, যাতে আমরা নিজেদের নিরাপদ ভাবতে পারি। কিন্তু যখন ওই কেন প্রশ্নটা সামনে এসে দাঁড়ায়, তখন আমরা হঠাৎ করেই বুঝতে পারি যে এই দুর্গটা আসলে আমাদের রক্ষা করছে না, বরং এটা একটা কারাগারে পরিণত হয়েছে। এই সম্পদগুলো তখন আর সম্পদ থাকে না। এগুলো এক একটা ভারী পাথরের মতো মনে হয়, যা আমাদের আটকে রেখেছে। আমাদের সামাজিক স্ট্যাটাস ধরে রাখার চাপ, ইএমআই দেওয়ার চাপ, লোক দেখানো সম্পর্ক টিকিয়ে রাখার চাপ, এই সব কিছুই তখন এক একটা বোঝা মনে হয়। রচয়িতা এই অপ্রয়োজনীয় মোহ এবং বস্তুগত অর্জনের বোঝাটাকেই জঞ্জাল বলছেন। যখন মানুষের ভেতরের শূন্যতা চরম আকার ধারণ করে, তখন এই বাহ্যিক অর্জনগুলো তার কাছে সত্যি আবর্জনা ছাড়া আর কিছুই মনে হয় না। এই বোঝা থেকে মুক্ত হওয়ার জন্য রচয়িতার যে পালানোর ইচ্ছা, সেখানেও একটা অদ্ভুত ব্যাপার আছে। তিনি বলছেন, গন্তব্য জানা নেই, তবে ছুটি চাই। সাধারণত আমরা যখন ছুটি কাটাতে যাই, তখন আমাদের একটা নির্দিষ্ট গন্তব্য থাকে, পাহাড়, সমুদ্র বা অন্য কোনো শহর। কিন্তু এখানে গন্তব্যহীন একটা ছুটির কথা বলা হচ্ছে। এর মানে কি এই যে তিনি কোথায় যেতে চান তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল তিনি কোথা থেকে পালাতে চাইছেন? একদম তাই। এটি কোনো সাধারণ ছুটি বা ভ্যাকেশন নয়। আমরা যখন ভ্যাকেশনে যাই, তখন আমাদের উদ্দেশ্য থাকে রিচার্জ হয়ে আবার পুরনো জীবনে ফিরে আসা। কিন্তু রচয়িতার যে ছুটির কথা বলছেন, সেটি হল বর্তমান অস্তিত্বের কাঠামো থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে যাওয়ার আকুতি। তার কাছে গন্তব্যটা একেবারেই গৌণ। তিনি শুধু এই মুহূর্তে দমবন্ধ করা পরিস্থিতি, এই যান্ত্রিক রুটিন এবং এই সঞ্চিত জঞ্জালের ভার থেকে এক মুহূর্তে নিস্তার চাইছেন। আধুনিক জীবনে অনেকেই এই অনুভূতির সাথে রিলেট করতে পারবেন। অনেক সময় কাজের প্রচণ্ড চাপে বা জীবনের একঘেয়েমিতে মনে হয় শুধু এই ল্যাপটপটা বন্ধ করে ফোনটা ফেলে দিয়ে এমন কোথাও চলে যায় যেখানে কেউ আমাকে চিনে না, যেখানে কোনো দায়িত্ব নেই। এই গন্তব্যহীন পালানোর ইচ্ছাটা আসলে আমাদের ভেতরের চরম ক্লান্তির একটা বহিঃপ্রকাশ। আর এই ক্লান্তির বিষয়টা রচনার শেষ দিকে এসে আরও বড় একটা দার্শনিক রূপ নিয়েছে। শুধু ভৌগোলিক জায়গা থেকে পালানো নয়,
লেখক বলছেন, মোহের জাল থেকে নিস্তার চাই, নিজেকে ছাড়াতে চাই, সময়ের বাঁধন চিরতরে কেটে ফেলতে চাই। এই কথাগুলো শুনলে মনে হয় তিনি শুধু তার চারপাশের পরিবেশ থেকে নয়, তিনি মানব অস্তিত্বের একেবারে মূল নিয়মগুলো থেকেই পালাতে চাইছেন। বিশেষ করে এই সময়ের বাঁধন কেটে ফেলার বিষয়টা খুব শক্তিশালী একটা রূপক। সময়কে তো আমরা চাইলে অস্বীকার করতে পারি না। সময় হল সেই অদৃশ্য শৃঙ্খল যা আমাদের জাগতিক জীবনের সাথে সবচেয়ে শক্ত করে বেঁধে রাখে। আমাদের পুরো আধুনিক জীবনটাই তো সময়ের চারপাশে ঘোরে। ডেডলাইন, 5 বছর মেয়াদি পরিকল্পনা, বয়স বেড়ে যাওয়ার ভয়, ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে ছুটে চলা, এই সবই সময়ের বাঁধন। রচয়িতা যখন এই সময়ের বাঁধন চিরতরে কেটে ফেলার কথা বলছেন, তখন তিনি আসলে এই জন্ম, বার্ধক্য, মৃত্যু এবং জাগতিক রুটিনের বাধ্যবাধকতা থেকে চিরস্থায়ী মুক্তি চাইছেন। এটি এক ধরনের আধ্যাত্মিক আকাঙ্ক্ষা। আর মোহের জাল থেকে নিস্তার চাওয়ার অর্থ হল পৃথিবীতে আমাদের যে পরিচয়, যে আসক্তি, যে ইগো, সেগুলো থেকে নিজেকে মুক্ত করা। তিনি এমন একটি অবস্থায় পৌঁছাতে চাইছেন যেখানে কোনো অতীত নেই, যার জন্য অনুশোচনা করতে হবে, এবং কোনো ভবিষ্যৎ নেই, যার জন্য উদ্বিগ্ন হতে হবে। তিনি শুধু বর্তমানের একটা স্থির বিন্দুতে বিলীন হয়ে যেতে চাইছেন। এই সমস্ত আকুতি, এই সমস্ত মানসিক টানাপোড়েনের চূড়ান্ত পরিণতি কি? এর উত্তরটা রচনার একেবারে শেষ লাইনে দেওয়া হয়েছে। লাইনটি হল, শূন্য হয়ে শূন্যে মিলিয়ে যেতে চায়। এই একটি লাইন যেন এতক্ষণের সমস্ত অস্বস্তি এবং পালানোর ইচ্ছার একটা পরম সমাধান টেনে দিচ্ছে। এতক্ষণ যে দুর্গ বা কারাগারের কথা আমরা বলছিলাম, এই লাইনটি যেন সেই কারাগার ভেঙে একেবারে নিরাকার হয়ে যাওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষা। এই শেষ লাইনটি পুরো আলোচনার সারাংশকে অত্যন্ত সুন্দরভাবে ধারণ করেছে। একটু খেয়াল করলে দেখা যাবে রচনার শুরুটা হয়েছিল একটা নির্দিষ্ট ভৌগোলিক পরিবেশ থেকে, শ্মশান বা বৈঠকখানা। তারপর সেটি প্রবেশ করল মানুষের মনের ভেতরে রসস্তি এবং রক্তচাপ বাড়ার মতো শারীরিক প্রক্রিয়ায়। এরপর এলো সামাজিক জঞ্জাল ফেলে পালানোর ইচ্ছা। তারপর সেটা পার হল সময়ের বাঁধন ছেদ করার মতো দার্শনিক পর্যায়। আর সবশেষে এই সমস্ত কিছুর চূড়ান্ত পরিণতি হিসেবে উঠে এলো এক নিরাকার অস্তিত্বের আকাঙ্ক্ষা। শূন্য হওয়ার অর্থ হল নিজের সমস্ত অহংকার, পদবি, পরিচয়, যাকে আমরা আমি বলে দাবি করি, সেই আমি সত্তাটাকে পুরোপুরি মুছে ফেলা। আর শূন্যে মিলিয়ে যাওয়া মানে হল সেই বিশাল অনন্ত বা মহাজাগতিক নীরবতার সাথে একাত্ম হয়ে যাওয়া, যেখানে কোনো কোলাহল নেই, কোনো দেনা পাওনার হিসাব নেই, কোনো উদ্বেগ নেই। এটি হলো মানুষের মনের এমন এক পরম শান্তির খোঁজ, যা পৃথিবীর কোনো আরাম কেদারায় পাওয়া সম্ভব নয়। পুরো বিষয়টা নিয়ে গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় যে এই ছোট রচনাটি আসলে আমাদের আধুনিক জীবনের এক বিরাট আয়না। আমরা প্রতিদিন যে এত তথ্য, প্রযুক্তি আর সাফল্যের পেছনে ছুটছি, তার শেষ পরিণতিটা আসলে কি? আমরা সবাই কোনো না কোনোভাবে এই আরাম কেদারায় বসে থাকা মানুষটার মতোই শূন্যতায় ভুগছি, কিন্তু আমরা সেটা স্বীকার করতে ভয় পাই। আলোচনাটি শেষ করার আগে এই পুরো ভাবনার উপর ভিত্তি করে একটা বিষয় নিয়ে প্রশ্ন তোলা যেতেই পারে। আমাদের নিরন্তর সঞ্চয়ের দৌড় নিয়ে একটা বড় প্রশ্ন। সারা জীবন ধরে আমরা যা কিছু সঞ্চয় করি, অর্থ, সম্মান বা সম্পর্ক, সেগুলোর পেছনেই আমাদের জীবনের সবটুকু সময় আর শক্তি ব্যয় হয়ে যায়। আমরা ভাবি এই সঞ্চয়গুলোই আমাদের শেষ বয়সে শান্তি দেবে, কিন্তু দিনের শেষে চারপাশের সব কোলাহল যখন থেমে যায়, তখন যদি সেই পরম শূন্যতায় বিলীন হয়ে যাওয়াই অন্তরাত্মার চূড়ান্ত এবং সত্যিকারের আকাঙ্ক্ষা হয়, তাহলে আমাদের এই নিরন্তর সঞ্চয়ের ইঁদুর দৌড়টার আসলে কোনো অর্থ আছে কি? আমরা কি তবে এমন একটা জীবনের পেছনে ছুটছি যা আমাদের নিজস্ব ভেতরের শান্তির ধারণার সাথেই পুরোপুরি সাংঘর্ষিক? এই প্যারাডক্স বা স্বাবিরোধী বিষয়টা নিয়ে ট্রাফিক জ্যামে বসে বা রাতের নির্জনতায় ভাবার মতো যথেষ্ট অবকাশ রয়েই যায়। আজকের এই গভীর বিশ্লেষণে আমাদের সাথে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করি আজকের এই চিন্তার খোরাক দৈনন্দিন জীবনের চেনা ছকের বাইরে গিয়ে নতুন কিছু ভাবতে সাহায্য করবে। আগামী আলোচনায় আবারও এমন কোনো বিষয় নিয়ে কথা হবে। ততক্ষণের জন্য বিদায়।